উন্নত চিকিৎসার জন্য ভোর রাতে কাতারের অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। মেডিকেল বোর্ডের দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক সহ সাথে থাকবেন 15 জন। ডক্টর জাহিদ বলেন, উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে আবারও দেশবাসীর কাছে ফিরে আসবেন বেগম খালেদা জিয়া। মুশফিকুর রহমানের রিপোর্ট। কেমন আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এই নিয়ে উৎকণ্ঠা চরমে। উন্নত চিকিৎসার জন্য কবে নেওয়া হবে বিদেশে, আদৌ তা সম্ভব হবে কিনা, এই খবরের দিকে তাকিয়ে গোটা দেশ। বৃহস্পতিবার দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনের পর উত্তর মিলেছে এসব প্রশ্নের। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। যাত্রাপথে তার সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে সাথে থাকবে বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি ডাক্তার জাহিদ। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন। আমরা অনেক আশাবাদী ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। এদিকে এভার কেয়ার হাসপাতাল এলাকায় পরীক্ষামূলক হেলিকপ্টার মহড়া করেছে সেনা ও বিমান বাহিনী। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেন রিজভী। এছাড়া আগামী 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের কর্মসূচি পালন করবে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চিকিৎসা চলছে, তিনি তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে, তিনি চিকিৎসা নিতে পারছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদে, দেশের প্রতিটি মসজিদে দোয়া এবং মোনাজাত করা হবে তার দ্রুত সুস্থতার জন্য, এবং অন্যান্য সম্প্রদায় তাদের নিজ নিজ উপাসনালয়ে দেশনেত্রীর জন্য প্রার্থনা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অঘোষিত আরও 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচিত প্রার্থীদের মধ্যে মনোনয়ন পেয়েছেন ঢাকা 10 আসনে শেখ রবিউল আলম, ঢাকা 18 আসনে SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 9 আসনে হাবিবুর রশিদ, ঢাকা 7 আসনে মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি হামিদুর রহমান এবং টাঙ্গাইল 5 আসনে সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপি মহাসচিব জানান, ঘোষিত মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা কম। আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম, আরও 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। 20-25টার মতো থেকে যাবে, 24টার মতো। সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। ঢাকা 7 হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 SM জাহাঙ্গীর হোসেন। এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম।
সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কোরআন এবং সুন্নাহর আইন এই দেশে কায়েম করার জন্য যদি জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, তার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে 8 দলের বিভাগীয় সমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রাব্বানী জানান, স্বাধীনতার 54 বছরেও আমরা নিজেরা স্বাধীন হতে পারিনি, আর তাই বৈষম্য জুলুম মুক্ত বাংলাদেশ গঠনে 8 দল করা হয়েছে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বৈষম্য মুক্ত দেশ গড়ার দায়িত্ব নিয়ে বৈষম্য তৈরি না করার আহ্বানও জানান তারা। আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় সংসদ সহ সচিবালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। ইসলাম বিরোধী কোনো আইন এখানে চলতে পারবে না। আগামী 10 বা 11 ডিসেম্বর ঘোষণা হতে পারে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। ওই 2 দিনের যে কোনো দিন তফসিল নিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বঙ্গভবনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক তা বিএনপি চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নানামুখী ব্যস্ততা চলছে নির্বাচন কমিশনে। তফসিল ঘোষণা সহ ভোটের দিনক্ষণ চূড়ান্ত করতে আগামী রোববার বসছে কমিশন সভা। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী 10 বা 11 ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে গণভবনে চিঠি দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে। বৈঠক শেষে তিনি জানান, নির্ধারিত সময়ে নির্বাচন চায় বিএনপি। নিঃসন্দেহক্রমে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আশু রোগ মুক্তি কামনা করে সবাই দোয়া করছে তার জন্য। আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে, যা করছি, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। এখনও বলছি যে আমরা যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। তিনি জানান, নির্বাচনের ব্যালট পেপার যেন প্রাইভেট কোনো প্রেসে না ছাপানো হয় সেজন্য আহ্বান জানানো হয়েছে কমিশনকে। কখনো ব্যালট পেপার কোনো প্রাইভেট অর্গানাইজেশনে ছাপা হয় না। একবার শুধু একটা চেষ্টা হয়েছিল আর কি, সেটা বোধহয় 2008 সালে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে দুশ্চিন্তা নেই বিএনপির মধ্যে। উনি তো বাংলাদেশের নাগরিক একজন, কিন্তু ভোটার তালিকা ওনার নাম নেই, এখন আসে পড়বে, কোনো অসুবিধা কি? এটা তো নাম ওঠানোর জন্য সময় পার হয়ে যায় নাই তো। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও শপথ বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানান, এই রায়ের পর বর্তমান সরকারের বৈধতার জন্য পরবর্তী জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। সর্বোচ্চ আদালতের এই রায় দেশের চলমান রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চান। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন।
এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। শুনানি শেষে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। বৃহস্পতিবার লিভ টু আপিল পর্যবেক্ষণ সহ খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশের ভিত্তিতেই গঠিত হয়েছে। আর্টিকেল বা অনুচ্ছেদ 106-এর অধীনে গৃহীত মতামত এটির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটি নেওয়াতে বড় ধরনের কোনো ব্যত্যয় হয় নাই। মূল বিষয়টা হলো 106 নয়, মূল বিষয়টা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। সেই উৎসটাই আবার আমাদের আপিল বিভাগ পুনরায় আজকে ঘোষণা করল। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি এবং ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের সংবিধানের এই ধরনের ক্রান্তিকাল এবং অস্থায়ী বিধান সম্পর্কে আমাদের যাই বলেন না কেন, পরবর্তী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সংবিধানে এই সময়কালটার অনুমোদনের প্রয়োজন পড়বে। এর আগে এ মামলায় পক্ষভুক্ত লেখক ফিরোজ আহমেদের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, 5 আগস্টের পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন হওয়া পর্যন্ত দেশে কোনো সুপ্রিম কোর্ট ছিল না। তার ওই বক্তব্য নাকচ করে অ্যাটর্নি জেনারেল জানান, এ বিষয়ে ভার্চুয়াল পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। প্রধান বিচারপতি তার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতিদেরকে নিয়ে এক জায়গায় আশ্রয় নিলেন। কাজেই 5 তারিখের পরে তো আমাদের সুপ্রিম কোর্টও ছিল না। একটা সিচুয়েশনে কোর্ট ভার্চুয়ালি বসেছেন। আপনারা জানেন যে আমাদের একটা আইন করা হয়েছে ভার্চুয়াল কোর্ট বসানোর জন্য ডিউরিং প্যান্ডেমিক, ওইভাবে কোর্ট ভার্চুয়ালি বসেছেন। আমার মনে হয় প্রয়োজন নাই। নেক্সট পার্লামেন্ট যেটা সিরিমোনিয়াল কিছু করলে করবে, কিন্তু এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার আর কোথাও নাই। দেশের জনগণ বৈধতা দেয়ায় অভ্যুত্থান পরবর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।